হ্যালো মাই চ্যাম্পিয়ন্স, কেমন আছো তোমরা? আমি তোমাদের সঙ্গে বালা স্যার চলে এসেছি আর একটা ক্লাস নিয়ে। আজকে আমাদের ইউটিউবের যথার্থ ব্যাচের ক্লাস 9 এর ফার্স্ট লেকচার। আর এই যথার্থ ব্যাচে তোমরা ক্লাস 9 এর কমপ্লিট সিলেবাসটা ইউটিউবে তোমরা দেখতে পাবে। আজকে তোমাদের প্রথম লেকচার, আর প্রথম লেকচারের আগে আমি সব স্টুডেন্টদের জানাই ওয়েলকাম টু দিস অ্যামেজিং প্ল্যাটফর্ম অফ ফিজিক্সওয়ালা। চলো শুরু করা যাক আজকের ক্লাসে। তার আগে দেখে নেওয়া যাক আজকের ক্লাসে আমরা কি করব। মাই ডিয়ার স্টুডেন্ট, প্রথম আমাদের ক্লাস শুরু করার আগেই জেনে নেওয়া দরকার আমরা আজকের টপিকে কি পড়ব। ইন্ট্রোডাকশন অফ দ্য সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন। দেখো, ক্লাস শুরু করার আগে আমাদের 9 এর যে সিলেবাস আছে, যেটা আমাদের পড়তে হবে, সেটা কিভাবে আমরা করব, তার কোশ্চেন প্যাটার্নটা কি, কেমন ধরনের কোশ্চেন আসে স্যার, সেগুলো তো আমাদের জানতে হবে। না হলে আমরা যে যুদ্ধে নেমেছি ক্লাস 9 এর ফাইনাল এক্সাম পর্যন্ত, আমাদের তো উত্তরাতে হবে পরীক্ষায়। সেখানে কিভাবে আমরা ভালো ফল করব, কিভাবে স্যার 95+ মার্কস নিয়ে আসবো, সমস্ত কিছু তোমাদের ডিসকাশন হবে। তার আগে যুদ্ধে যাওয়ার আগে যুদ্ধের প্রস্তুতিটা নেওয়া জরুরি। আর এই যুদ্ধটা তোমরা একা লড়বে না, তোমাদের সঙ্গে আমি সাথ দেব, এবং আমরা সবাই মিলে একসঙ্গে ক্লাস 9টা কভার করব। আর প্রথমেই তার জন্য আমাদের জানতে হবে কোশ্চেন প্যাটার্ন এবং সিলেবাসটা। তারপরে জেনে নেওয়ার পরে ফার্স্ট যে চ্যাপ্টারটা আছে, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা বাই মনোজ দাস স্যার। মনোজ দাস স্যারের লেখা টেলস অফ ভোলা গ্র্যান্ডপাটা আমরা পড়বো। তারপরে আমরা জেনে নেব লাইন বাই লাইনের যে ইম্পর্টেন্ট ওয়ার্ডসগুলো আছে, যে শব্দগুলো তোমাদের কষ্ট হতে পারে বুঝতে, সমস্যা হতে পারে, সেই শব্দগুলোর মিনিংস কিন্তু আমি বলে দেবো। এবং শেষে এক্সারসাইজ কিন্তু মাস্ট বন্ধুরা, কারণ সমস্ত কিছু পড়ার পরে, বোঝার পরে আমাদের কিন্তু অনেক কোশ্চেন প্র্যাকটিস করতে হবে। আর কোশ্চেন প্র্যাকটিস করলে কি হয় স্টুডেন্ট, কোশ্চেন প্র্যাকটিস করলেই কিন্তু আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়, কেমন ধরনের কোশ্চেন আসে সেগুলো আমরা জানতে পারি। তো শুরু করা যাক। আর সব থেকে প্রথমে দেখো, শুরু করার আগে আমাদের সিলেবাসটা সম্বন্ধে একটু জেনে নিই। চটপট আমরা জেনে নেবো। তোমরা অলরেডি জানো আমাদের 12টা চ্যাপ্টার পড়তে হবে। ফার্স্টে আছে টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, তারপর সেকেন্ডে আছে অল অ্যাবাউট এ ডগ, নেক্সট অটাম, এ ডে ইন দ্য জু, অল সামার ইন এ ডে, মিল্ড দ্য মিস্ট আপন দ্য হিল, টম লুজেস আ টুথ, হিজ ফার্স্ট ফ্লাইট, এবং দেখো আরো 4টে আছে, সেটা দেখে নাও। দ্য নর্থ শিপ, দ্য প্রাইজ অফ ব্যানানাস, এ শিপwrecked sailor অ্যান্ড হান্টিং স্নেক। এই 12টা চ্যাপ্টার মাই ডিয়ার স্টুডেন্ট তোমাদের কিন্তু ক্লাস 9 এর ফুল সিলেবাস, আর এটা কিন্তু আমরা এখানে কমপ্লিট করব। তার সঙ্গে কি থাকছে, রাইটিং, গ্রামার, আনসিন, এগুলো থাকবে না স্যার? অবশ্যই থাকবে। দেখো এবার আমাদের ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে কেমন ধরনের কোশ্চেন আসবে। তোমরা অবশ্যই জানো যে আমাদের দুটো সামেটিভ ইভ্যালুয়েশনের হয়, সেখানে কতগুলো নাম্বার থাকে, 40 প্লাস 40, মানে ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে কত নাম্বার থাকবে মাই ডিয়ার স্টুডেন্ট, 40, আর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে 40, আর ফাইনাল এক্সামে থাকবে 90 মার্কস, যেখানে তোমাদের ফুল সিলেবাসের উপর থেকে কোশ্চেন আসবে। আর এই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে রিডিং সিন থেকে আসবে 10 মার্কস, রিডিং আনসিন থেকে আসবে 10 মার্কস, রাইটিং স্কিল থেকে আসবে 10 মার্কস, 6 মার্ক আসবে গ্রামার থেকে, আর ভোকাব থেকে আসবে 4 নাম্বার। তাহলে কোশ্চেনে যখন প্রোজ থেকে কত নাম্বার, দুটো এমসিকিউ দেবে। দেখো এমসিকিউ, সিন থেকে দুটো এমসিকিউ থাকবে, এবং আনসিন থেকে 4টে এমসিকিউ থাকবে। এই জিনিসটা ভালো করে দেখে নাও, তাহলে আমরা সিলেবাসটা সম্বন্ধে আইডিয়া পাবো, কোন জায়গাগুলোকে আমরা বেশি ফোকাস করব, কিভাবে সিলেবাসটা সম্বন্ধে এগোতে হবে, সেই জিনিসগুলো কিন্তু তোমরা এখান থেকে বুঝতে পারবে। তাহলে সিন থেকে কটা, দুটো সিন, মানে প্রোজ থেকে দুটো শর্ট কোশ্চেন আসবে, এমসিকিউ আসবে, আর সিন থেকে আসবে প্রোজ থেকে আসবে দুটো এমসিকিউ, আর আনসিন থেকে আসবে 4টে এমসিকিউ। VSAQ, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন, মানে এক কথায় উত্তর দিতে হবে, এরকম আসবে 4টে আনসিন থেকে। আর শর্ট অ্যান্সার কোশ্চেন মানে 2 নম্বরের কোশ্চেন, সেখানে একটাই 2 নম্বরের কোশ্চেন আসবে 2 নম্বর। তাহলে 4, 4, 8 আর 10, তাহলে আনসিন থেকে 10। এখানে দেখো পোয়েম থেকে 4, আর এখান থেকে দেখো প্রোজ থেকে 4, 2 আর 6 নম্বর। দেখো তাহলে সিন থেকে হয়ে গেল 10, আনসিন থেকে হয়ে গেল 10, আর 6 নম্বর আসবে গ্রামার, আর 4 নাম্বার আসবে ভোকাব। তাহলে আমাদের এই কনসেপ্টটা ক্লিয়ার হলো যে 40 নম্বরের মধ্যে সিন থেকে কত আসবে স্টুডেন্টস, 10 নাম্বার। সিনটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে, একটা প্রোজের সিন আর একটা পোয়েমের সিন।
পোয়েমের থেকে কত নম্বর আসবে দেখে নাও 4 নাম্বার, আর প্রোজের থেকে আসবে 6 নাম্বার, আর আনসিন থেকে আসবে 10 নাম্বার, আনসিন থেকে আসবে 10 নাম্বার, আর আসবে গ্রামার, গ্রামার থেকে আমরা কত নাম্বার পাবো 6 নাম্বার, আর ভোকাব থেকে পাবো 4 নাম্বার। এটা হচ্ছে টোটাল 40 নাম্বারের ডিস্ট্রিবিউশন, মার্কস ডিস্ট্রিবিউশন। এবার দেখে নেওয়া যাক আমাদের ফাইনাল যে এক্সাম, স্যার সবই তো বুঝলাম, কিন্তু আমরা সমস্ত খাটাখাটনি কিসের জন্য করি? ফাইনাল এক্সামে ভালো নাম্বার তুলতে হবে তো স্যার, তাই ফাইনাল এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু বলে দিন। দেখো ফাইনাল এক্সামের মার্কস ডিস্ট্রিবিউশনটা ঠিক মাধ্যমিকের প্যাটার্নের মতনই। তাহলে এখানে যদি তোমরা ভালো করে নিজের স্ট্র্যাটেজিটা নিতে পারো, বলে কিভাবে পড়াশোনা করলে ভালো নাম্বার তোলা যায়, সেই স্ট্র্যাটেজিটা যদি তোমরা 9এই করে নিতে পারো, তাহলে ক্লাস 10-এর সেম কোশ্চেন প্যাটার্নে কিন্তু তোমরা এক্সাম দেবে, সেখানে কিন্তু অনেকটা অ্যাডভান্টেজ তোমরা পেয়ে যাবে। তাহলে দেখো এখানে প্রথমেই আমাদের রিডিং সিন বা কম্প্রিহেনশন থেকে কতগুলো কোশ্চেন আসবে। দেখো প্রোজ থেকে আসবে 5টা এমসিকিউ, এমসিকিউ আসবে কটা 5টা। প্রোজ থেকে শর্ট কোশ্চেন ভিএসএকিউ আসবে কটা 3টে। প্রোজ থেকে এসএকিউ মানে 2 নম্বরের কোশ্চেন আসবে কটা 2টো 4 নাম্বার। তাহলে প্রোজ থেকে টোটাল মার্কস কত হলো 12 নাম্বার। তাহলে দেখো 5 আর 3 8 আর 4 12, টোটাল প্রোজ থেকে আসবে 12 নাম্বার। আর সিন থেকে আসে যেমন মাধ্যমিকে 20 নাম্বার টোটাল, মানে আমাদের যে যে চ্যাপ্টারগুলো আমরা পড়বো সেটা করলে আমরা 20 নাম্বার পাবো। 20 নাম্বারের মধ্যে প্রোজ করলে, শুধু প্রোজগুলো যদি আমরা করি তাহলে কত নাম্বার পাবো 12 নাম্বার। আর পোয়েম থেকে আসবে 8 নাম্বার, তার মধ্যে কি থাকবে 4টে এমসিকিউ থাকবে আর 2টো থাকবে এসএকিউ মানে 2 নম্বরের। তাহলে সিনের ডিস্ট্রিবিউশনটা 20 নাম্বার। টোটাল আমাদের সিলেবাসে যে পদ্যগুলো আমরা পড়বো সেখানে কত নাম্বার আছে 20 নাম্বার, তার মধ্যে 12 নাম্বার প্রোজ আর 8 নাম্বার হচ্ছে পোয়েম। বোঝা গেল? তাহলে এগিয়ে যাওয়া যাক। দেখো এবার আনসিনকেও কিন্তু মাধ্যমিকে যেমন 20 নাম্বারের আনসিন থাকে, ঠিক তেমন 20 নাম্বারের আনসিন কিন্তু থাকবে। সেখানে 6 নাম্বার এমসিকিউ থেকে আসবে, 6 নাম্বার থাকবে এসএকিউ, এখানে এক ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন থাকবে, সেখানে এক ভাগ করে থাকবে, এরকম 3টে কোশ্চেন থাকবে 6 নাম্বার টোটাল। আর 2 নম্বরের কোশ্চেন থাকবে 4টে 8 নাম্বার। এইখানেই কিন্তু মাই ডিয়ার স্টুডেন্ট অনেকেই ভয় পেয়ে যায়, স্যার এই 8 নাম্বারে তো ওয়ার্ড মিনিং থাকবে, একটা ওয়ার্ড দিয়ে দেবে, সেখানে আনসিন থেকে খুঁজে বের করতে হবে। সেগুলো সমস্ত কিন্তু আমরা ক্লাসে ডিসকাশন করব, কিভাবে এই আনসিনটাকে অ্যাপ্রোচ করা যায়, কিভাবে আমরা কোশ্চেন দেখে বুঝতে পারবো যে এই কোশ্চেনটার স্যার এই আনসারটা হতে পারে। সেটা যদি আমরা কমপ্লিট মিনিং নাও বুঝি, কখনো কখনো যদি আমাদের আটকে যায়, কিভাবে আমাদের একটা কোশ্চেনকে অ্যাটেম্প করা উচিত, সেগুলোও কিন্তু আমরা শিখবো। দেখো কোশ্চেনকে ভালো করে অ্যানালিসিস করা, সিলেবাসটাকে বুঝে নেওয়া, এটা কিন্তু যুদ্ধের প্রথম ধাপ। এই ধাপটা যদি তোমরা ভালো করে মাথায় সেট করে নিতে পারো যে আমার কি করতে হবে, কোথা থেকে কত নাম্বার আসবে, কিভাবে আমাদের প্রস্তুতি নিতে হবে, তাহলে কিন্তু অনেকটা দূর তোমরা কিন্তু এগিয়ে যেতে পারবে। এবার দেখো গ্রামারও কিন্তু ইকুয়াল ইম্পর্টেন্স, মানে সিন থেকে 20, মানে টেক্সট থেকে 20, আনসিন থেকে 20 এবং গ্রামার থেকে 20 নাম্বার থাকবে। এবং তারপরে শেষে সব থেকে ভাইটাল পার্ট, যেখানে আমরা অনেকেই ঘাবড়ে যাই, স্যার সবই তো পারি কিন্তু রাইটিং স্কিলে যে আমরা অনেকটা দুর্বল, রাইটিং যে আমরা ঠিকঠাক করে লিখতে পারি না। মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সঙ্গে আমি আছি তোমাদের হেল্প করার জন্য, তোমাদের গাইড করব, এবং কিভাবে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে ছক ধরে ধরে প্রত্যেকটা প্যাটার্ন ধরে ধরে যদি আমরা প্র্যাকটিস করি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে রাইটিং কমন পাওয়া যেতে পারে। এবং কমন যদি না আসে, তখন সেই একটা রাইটিংকে কিভাবে নিজের ভাষায় লিখলে সব থেকে বেশি 10-এর মধ্যে 10 বা 9 তুলতে পারি, সেই জিনিসটাও কিন্তু আমরা ক্লাসে পরবর্তীতে ডিসকাস করব, যখন ক্লাসগুলো আস্তে আস্তে এগোতে থাকবে। তাহলে আমাদের টোটাল নাম্বারটা কত আসলো 90, 20 থেকে সিন, 20 আনসিন, 20 গ্রামার এবং 30 রাইটিং। তাহলে এই হচ্ছে আমাদের যুদ্ধের সিলেবাস। এবার আমরা ঢুকে পড়া যাক আমাদের প্রথম ক্লাস, যেটার জন্য তোমরা সবাই এক্সাইটেড, তোমাদের মতন আমিও এক্সাইটেড, সেই ক্লাস টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, মনোজ দাস স্যারের লেখা। তার আগে আমরা কি করব, প্রত্যেকটা টেক্সট পড়ার আগে আমরা যেহেতু লিটারেচার পড়ছি, লিটারেচার মাই ডিয়ার স্টুডেন্ট অন্য সাবজেক্ট থেকে অনেকটাই আলাদা। আমাদের কাজ ক্যালকুলেশন নয় আর লজিক্যাল নয়, আমাদের কাজ এখান থেকে শুরু হয়, হৃদয় থেকে শুরু হয় এবং হৃদয়েই শেষ হয়। লিটারেচার এমন একটা সাবজেক্ট যেটা তোমাকে মন থেকে পড়তে হবে, ফিল করতে হবে, অনুভব করতে হবে, কারণ আমাদের ডিলিংটা হিউম্যান লাইফ নিয়ে, সোসাইটি নিয়ে, প্রেম নিয়ে, ভালোবাসা নিয়ে, বন্ধুত্ব নিয়ে, সর্বোপরি
এই মানব জীবন নিয়ে কিন্তু আমাদের লিটারেচারে কাজ করতে হয়। তাই বাকি সাবজেক্ট থেকে লিটারেচারটা কিন্তু অনেক আলাদা, এটা পড়তে তোমাদের সব থেকে ভালো লাগবে, কারণ এটা খুবই ইন্টারেস্টিং। আর আমাদের মনোজ দাস স্যারের লাইফটা যদি তোমরা দেখো, তিনি জন্মগ্রহণ করেছিলেন 1939 সালে এবং তিনি মারা যান 2021 সালে। তিনি কোন কোন ভাষায় লিখতেন মাই ডিয়ার স্টুডেন্ট? তারা ওড়িয়া ভাষায় লিখতেন এবং ইংলিশ ভাষায় তিনি লিখতেন। তার অ্যাচিভমেন্ট, তিনি কী কী পেয়েছিলেন এখানে ভালো করে ফোকাস করো। তিনি এমন একজন বিখ্যাত মানুষ যিনি পদ্মশ্রী পেয়েছিলেন এবং প্রেস্টিজিয়াস পদ্মভূষণও তিনি পেয়েছিলেন। এবং তার ফেমাস ওয়ার্ক কী কী আছে? এ হিস্ট্রি অ্যাট এ টাইগার অ্যাট টুয়াইলাইট। দেখো, টাইগার অ্যাট টুয়াইলাইট, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এবং সব থেকে একটা ফেমাস কোট, তিনি যখন একটা ইন্টারভিউতে বলেছিলেন, আই অ্যাম এ ম্যান অফ ইন্ডিয়া অ্যাজ এ হোল। আমি এমন একজন মানুষ না, আমি ওড়িয়ান নই, আমি সাউথ ইন্ডিয়ান নই, নর্থ ইন্ডিয়ান নই, আমার মধ্যে ইন্ডিয়াটা, গোটা ইন্ডিয়াটা সন্নিবিষ্ট আছে। আমি একজন ইন্ডিয়ার মানুষ, গোটা ভারতবর্ষের মানুষ, কোনো রিজিয়নের মানুষ নই। একটা ইন্টারভিউতে এই সুন্দর কথাটা তিনি বলেছিলেন, যেটা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। এবার আমরা জেনে ফেললাম আমাদের লেখকের সম্বন্ধে। এবার ঢুকে পড়া যাক আমাদের টেক্সটে। ফার্স্ট, ভোলা গ্র্যান্ডপা, টেলস অফ ভোলা গ্র্যান্ডপা। এই টাইটেলটা শুনে ডিয়ার স্টুডেন্ট তোমাদের কি মনে হচ্ছে? টেলস, গল্প, ভোলা গ্র্যান্ডপার গল্প। ভোলা গ্র্যান্ডপা, গ্র্যান্ডপা মানে একজন ঠাকুর দাদা, মানে বৃদ্ধ বয়স্ক, তার গল্প, তার টেলস, তার বিভিন্ন কর্মকাণ্ড, তার বিভিন্ন কাজ, সেটা ফানি ইনসিডেন্ট, তিনি কি করে ভুলে যেতেন, ভুলে যাওয়ার পরে ফানি ফানি ইনসিডেন্ট ঘটতো, তার লাইফে কিভাবে কি ঘটতো, সেই ধরনের ইন্টারেস্টিং জিনিসগুলো, ইনসাইটগুলো পাবো কিন্তু আমরা এই গল্পের মাধ্যমে। তাহলে টেক্সটটাকে থরলি পড়া যাক এবং বোঝা যাক লাইন বাই লাইন, এটার মিনিং জেনে নেওয়া যাক। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। বলছে ভোলা গ্র্যান্ডপা তার ওয়াইফের সঙ্গে, স্ত্রীর সঙ্গে কোথায় বাস করতেন? আমাদের গ্রামের পশ্চিম পাশে। দেখো, যদি আমরা গ্রামটাকে এরকম ভাগ করি, তাহলে ভোলা গ্র্যান্ডপা এরকম ওয়েস্টের দিকে বসবাস করতেন। বোঝা গেল? কার সঙ্গে বসবাস করতেন মাই ডিয়ার স্টুডেন্ট? সবাই অ্যান্সার দাও। তার ওয়াইফের সঙ্গে। কারণ এই ধরনের সিম্পল শর্ট কোশ্চেন এমসিকিউ কিন্তু তোমাদের থাকবে। এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। দেখো, দুটো মিনিং পেলাম এখানে। বোকাল ট্রি, ওভারশ্যাডোড। বোকাল ট্রি মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? বকুল গাছ। ওভারশ্যাডোড মানে কি? ছায়াবৃত করা। দেয়ার হার্ট তার মানে একটা বকুল গাছের ছায়ায় তাদের যে কুড়ে ঘরটা, ছোট্ট ঘরটা, সেটা ঢাকা পড়ে গেছিল। ইন দ্য বোকাল ট্রি লিভড এ স্মল ট্রুপ অফ মানকিজ। বলছে সেই বকুল গাছে, যে গাছটার ছায়াতে কুঠিরটা ঢাকা পড়ে গেছিল, সেই বকুল গাছে কারা বাস করত? একদল মানকি, মানে বাদররা বাস করত। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিডন্ট মাইন্ড। বলছে এই যে তারা থাকতো, ভোলা গ্র্যান্ডপা মানুষটা কিন্তু এমনিতে ভালো, তারা যে বানররা থাকতো বা সেখানে থাকতো, তাদের কিন্তু কোনো অসুবিধা করতো না, কোনো কিছু মাইন্ডও তারা করতো না যে তারা রয়েছে। এবার দেখো, ওয়ান মুনলিট নাইট, একদিন জ্যোৎস্না রাতে। এই যে একদিন জ্যোৎস্না রাতে, তোমাদের একটা জ্যোৎস্না রাতের ছবি দিয়েছি, তোমাদের দেখতে পাবে, তোমরা বুঝতে পারবে। উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। আমরা একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিলাম। যে আমাদের গল্প বলছে, যে নাতিটা আমাদের গল্প বলছে, সে কিন্তু একটা ফেস্টিভ্যাল থেকে ফিরছিল। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। যে রাস্তাটায় ফিরছিল, এই দেখো অনেক লম্বা রাস্তা, আর কেমন ফগি, কুয়াশাচ্ছন্ন, মানে চারিদিকে খুব একটা বেশি দেখা যাচ্ছিল না, শুধু চাঁদের আলোতে যেটুকুনি দেখা যাচ্ছিল সেইটুকুনি কিন্তু দেখা যাচ্ছিল। আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স। বলছে আমি কোথায় চেপেছিলাম? আমাদের গ্রামের যে চৌকিদার সাহেব ছিলেন তার কাঁধে চেপে ফিরছিলাম। তার মানে এখানে বুঝতে পারছি আমাদের যে কথক, সে নাতি, সে অনেক ছোট, তাকে মাথায় বা কাঁধে তুলে নিয়ে চৌকিদার ফিরছিলেন। আর এবার দেখো আমাদের গল্পে কি বলছে। সাডেনলি মানে হঠাৎই, ভোলা গ্র্যান্ডপা লেড আউট এ লাউড ওয়েল। হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন। লাউড ওয়েল মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? জোরে চিৎকার করা। তাহলে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠলেন। এভরিওয়ান ইন আওয়ার পার্টি ওয়াজ সারপ্রাইজড। যারা যারা ফিরছিল ওই ফেস্টিভ্যাল থেকে, যারা যারা তাদের সঙ্গে ছিল, সবাই কিন্তু সারপ্রাইজড হয়ে গেল, চমকে গেল। কি হলো রে বাবা, কি হলো? ভোলা গ্র্যান্ডপা এরকম করছে কেন? দেখো তারপরে উই হল্টেড। যেই এটা হলো,
সবাই চিৎকার, ভোলা গ্রান্ডপার চিৎকার শুনে সবাই সারপ্রাইজ হয়ে গেল যেই এটা হলো। তাহলে আমাদের দলবল যেটা সবাই হাঁটছিল ফেস্টিভ্যাল থেকে ফেরার জন্য হাঁটছিল, হঠাৎ সবাই থামলো। তাহলে এইটুকুনির মানে বোঝা গেল হল্টেড মানে কি থামলো, বোকাল ট্রি মানে কি বকুল গাছ, ওভারশ্যাডোড মানে কি ছায়াবৃত্ত হওয়া, ফগি মানে কি কুয়াশাচ্ছন্ন হওয়া। মানেগুলো পুরোটা ক্লিয়ার হয়ে যায়। এগিয়ে যাওয়া যাক মাই ডিয়ার স্টুডেন্ট, চলো। Inquiry revealed that Bhola grandpa had taken his grandson to the festival. বলছে এনকোয়ারি করে মানে জিজ্ঞাসাবাদ করে, সবাইকে জিজ্ঞাসাবাদ করে বোঝা গেল যে, রিভিল্ড মানে বোঝা গেল যে ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে নিয়ে কোথায় ফিরছিলেন, ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন। যে ফেস্টিভ্যালে সবাই যাচ্ছিল বা ফিরছিল সেখান থেকে, সেই ফেস্টিভ্যাল থেকে ফিরছিলেন। তারপরে কি হলো দেখা যাক। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, এবং ভোলা গ্র্যান্ডপা তার নাতির এরকম দু হাত ধরে 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 যাচ্ছিলেন, টাইটলি মানে খুব শক্ত করে ধরেছিলেন, যদি ছিটকে চলে যায় বা কোথাও হারিয়ে যায় এই জন্য শক্ত করে ধরে যাচ্ছিলেন। হি ডিডেন্ট রিয়েলাইজ হোয়েন দোজ ফিঙ্গার স্লিপড আউট, কিন্তু তিনি বুঝতেই পারেননি যে এরকম ধরে ধরে তো আমি যাচ্ছি, কিন্তু কখন যে এই দুটো স্লিপড আউট হয়ে গেছে, মানে কি স্লিপড আউট মানে হাত ফসকে গেছে, হাতটা নেই, সেটা কিন্তু তুমি ভুলেই গেছেন। এইটাই মাই ডিয়ার স্টুডেন্ট এই ভোলা গ্র্যান্ডপার সব থেকে বড় বিশেষত্ব, তিনি মাঝে মাঝেই ভুলে যান, এবং ভুলে যাওয়ার ফলে একটা হিলারিয়াস সিচুয়েশন ক্রিয়েট হয়, যেখানে একটা হাস্যকর পরিবেশ সৃষ্টি হয়। এমন এমন কাজকর্ম তিনি ভুলে যান যেটা সাধারণ মানুষ তো ভাবতেই পারে না, এই সিচুয়েশনে কি করে মানুষটা এটা ভুলে যেতে পারে। তাহলে তার নাতিকে ভুলে গেছে যে স্লিপ করে চলে গেছে কোথায়, হাতটা ফসকে গেছে, এবার কোথায় মেলার মধ্যে হারিয়ে গেছে। দেখো কি হয় সিচুয়েশন, এই দেখো ফিরছিল দুটো ভোলা গ্র্যান্ডপার সঙ্গে তার নাতি, এবার হাতটা তো ফসকে গেছে, হাত ছুটে গেছে, এবার কি হয় দেখো। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, কিন্তু ভোলা গ্র্যান্ডপা এরকম হেঁটেই চলেছে, কারণ তার খেয়ালই নেই যে নাতির হাতটা কি ধরা আছে এখনো, না সে ফসকে গেছে বা ছিটকে গেছে। দেন সামন আস্কড ভোলা গ্র্যান্ডপা হোয়াট হি ওয়াজ গ্রিপিং, বলছে এবার এরকম একভাবে এরকম এরকম করে যাচ্ছে, ধরো এরকম করে যাচ্ছে ভোলা গ্র্যান্ডপা, এরকম এরকম করে যাচ্ছে ধরো। তাহলে একজন জিজ্ঞেস করছে যে ভোলা গ্র্যান্ডপা তুমি হাতটা কি ধরে আছো, এরকম ধরার ভান করে আছো কেন? তখন মাই ডিয়ার স্টুডেন্ট ভোলা গ্র্যান্ডপা বুঝতে পারবে যে এই যে কোথায় গেল নাতিটা, এইরকম একটা ঘটনা কিন্তু তখন ঘটে গেল। দেখো এবার হি রিমেম্বার্ড হিজ গ্র্যান্ডসন অ্যান্ড লেড আউট এ লাউড ওয়েল। এবার বুঝতে পারলো ভোলা গ্র্যান্ডপা যে কি বড় মিস্টেক হয়ে গেছে, কি মিস্টেক করে ফেলেছে সে নাতিকে ভুলে চলে এসছে কোথায় মেলার মধ্যে, এই জন্য চিৎকার দিয়েছে, এবার জোরে চিৎকার করলো যে কি হয়ে গেল, কি হবে আমার, এবার আমার নাতিকে খুঁজে পাবো কি করে, চিৎকার দিল। তাহলে এইরকম একটা হিলারিয়াস সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হয়েছে। এরপরে চলে যাওয়া যাক পরের নেক্সট পাতায়। দেখো মাই ফাদার মানে আমাদের যে কথক, যে নাতি, যে ছোট্ট ছেলেটা যে কাঁধে করে ফিরছিল চৌকিদারের, তার বাবা মাই ফাদার চুজ টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি, টু শার্প-আইড মেন ফ্রম আওয়ার পার্টি টু গো ব্যাক উইথ ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। ভালো করে বুঝবে, বলছে আমার বাবা দুজন তীক্ষ্ণ চোখ বিশিষ্ট, মানে তীক্ষ্ণ চোখ বিশিষ্ট স্যার আবার কি জিনিস, চোখ আবার তীক্ষ্ণ চোখ বিশিষ্ট হয় নাকি? তীক্ষ্ণ চোখ বিশিষ্ট মানেটা হচ্ছে যার নজর খুব ভালো, যারা তাড়াতাড়ি জিনিসটা খুঁজে বের করতে পারবে, এরকম দুজন মানুষকে পাঠালেন কার সঙ্গে, ভোলা গ্র্যান্ডপার সঙ্গে, যাতে করে তার নাতিকে খুঁজে আনা যায়। লাইনটা ক্লিয়ার তো? দেখো তারপর দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং, খুব বেশি খাটাখাটনি করতে হলো না, একটু পরেই তার নাতিকে খুঁজে পাওয়া গেল। তাহলে ফাউন্ড বিফোর লং, ভালো করে লাগবে, লং মানে হচ্ছে অনেকটা সময়, বিফোর লং মানে তার আগে, মানে বেশি সময় খোঁজাখুঁজি দরকার পড়লো না। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, ভালো করে বুঝবে, হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, সেই নাতিটা কোথায় ছিল, একটা সুন্দর আরামদায়ক জায়গায় ছিল, কোথায়, এই দেখো গরুর পেটের ঠিক নিচে শুয়ে বসেছিল। রিক্সি জায়গা কিন্তু, যদি গরুটা কিছু ছোটাছুটি করে তাহলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারতো, কিন্তু তার জন্য তো জায়গাটা খুবই আরামদায়ক, কারণ গরুর পেটের ঠিক নিচে সে আরাম করে বসে আছে। তাহলে এখানটা ক্লিয়ার, এগিয়ে যাওয়া যাক। I remember another incident about Bhola grandpa related by my father. এই তো এক নম্বর ইনসিডেন্ট আমরা পেয়ে গেলাম মাই ডিয়ার স্টুডেন্ট। প্রথম ইনসিডেন্টে আমরা কি জানলাম ভোলা গ্র্যান্ডপা সম্বন্ধে,
বলো তো স্টুডেন্ট, কি জানলাম? যে ভোলা গ্র্যান্ডপা মাঝে মাঝে জিনিসটা ভুলে যায়। কি ভুলে গেছিল? একবার ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে সে তার নাতির হাত ধরে ফিরছিল এবং সেই হাতটাই ভুলে গেল যে আমার নাতিটা কোন স্লিপ আউট হয়ে বেরিয়ে গেছে, হাতটা থেকে ফসকে গেছে, এবং পরে জানতে পারলো যে এরকম ঘটনাটা ঘটেছে এবং পরে খোঁজাখুঁজির পরে নাতিটা ফেরত পাওয়া গেল। এইটা ফার্স্ট ইনসিডেন্ট হলো। এইরকম আরো ইনসিডেন্ট, আর একটা ইনসিডেন্ট কে বলেছে? কতককে কে বলেছে? তার বাবা। তার বাবা, কথকের বাবা, মানে যে ছোট ছেলেটা আমাদেরকে এই কাহিনীটা বলছে তার বাবা বলছে যে এরকম আরো একটা ইনসিডেন্ট, একটা ফানি ইনসিডেন্ট ঘটেছে। এবার দেখে নেওয়া যাক যে এই ফানি ইনসিডেন্টটা কি। ইট হ্যাড বিন এ রেইনি আফটারনুন, যে দিনটার কথা বলা হচ্ছে সেই দিনটা কি ছিল? বৃষ্টি হচ্ছিল, বিকেল বেলায় বৃষ্টি হচ্ছিল। ভোলা গ্র্যান্ডপা ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, ভোলা গ্র্যান্ডপা সেই দিনে কি হয়েছে জানি না, এত এক্সাইটমেন্ট হয়ে গেছে, বিকেল বেলায় খুবই এক্সাইটেড হয়ে ভোলা গ্র্যান্ডপা এসে দেখো কি বলছে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বললো, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং বাবার বন্ধুদেরকে বললো, দ্যাট হি হ্যাড সিন এ গ্যাংস অফ পাইরেটস, দেখো দেখেছে এই যে পাইরেটস অফ ক্যারিবিয়ান, তোমরা ভালো করে এই সিনেমাটা নিশ্চয়ই কেউ না কেউ দেখেছো। বলছে ভোলা গ্র্যান্ডপা প্রচন্ড এক্সাইটমেন্টে এসে আমার বাবা এবং বাবার বন্ধুদেরকে বললো, জানো আমি কি দেখেছি আজকে? আজকে জলদস্যু দেখেছি, জলদস্যুদের দেখেছি। দেখো তারপরে কি বলছে, they were burying a large box under one of the sand dunes on the seashore by our village। বলছে বারিং মানে কি? পুঁতে দেওয়া। মানুষ মারা গেলে যেমন আমরা পুঁতে দিই, অনেকে পুঁতে দিয়ে কি করি? আমাদের সমাধিস্থ করি, সেই বারিং, সেটাকে সেই শব্দেও ইউজ করা হয়। আর কি করছিল তারা? কি পুঁতছিল? একটা লার্জ বক্স। কি কেমন ধরনের বক্স? তোমাদের কোশ্চেন কিন্তু এখানে থাকবে যে যে পাইরেটসদের গল্প বলা হচ্ছিল তারা কেমন একটা বক্স পুঁতেছিল, এই কোশ্চেনটা কিন্তু পরীক্ষাতেও এসছে, তোমাদের এক্সারসাইজেও থাকবে। লার্জ বক্স আন্ডার অন অফ দ্য স্যান্ড ডিউন্স। স্যার স্যান্ড ডিউন্স মানে কি? এটা তো বুঝতে পারলাম না। স্যান্ড ডিউন্স মানে কি? বালিয়াড়ি, হাওয়ার সঙ্গে বালি লেগে লেগে, হাওয়ার সঙ্গে বালি উড়ে উড়ে এরকম একটা ডিউন্সের মতন তৈরি হয়, বালিয়াড়ি তৈরি হয়, সেটাকে বলছে বালিয়াড়ি। এই বালিয়াড়ির মধ্যে কি পুঁতেছিল? লার্জ বক্স অন দ্য সিশোর। কোথায় সেটা অবস্থিত? সিশোর, সমুদ্রের যে তটটা, সমুদ্রের যে পাড়টা, সেটাকে বলছে সিশোর। বাই আওয়ার ভিলেজ, সেই সিশোরটা কোথায়? আমাদের গ্রামটা যেখানে শেষ হচ্ছে। মাই ডিয়ার স্টুডেন্টস, এখানে ফোকাস করবে যে তাহলে ভোলা গ্র্যান্ডপার যে গ্রামটা সেটা নিশ্চয়ই সমুদ্র তীরবর্তী অঞ্চলে। সেই সমুদ্র তীরবর্তী অঞ্চলে সেখানে ভোলা গ্র্যান্ডপা কি দেখেছে? পাইরেটস বা জলদস্যু। সেই জলদস্যুরা একটা লার্জ বক্স ওই বালিয়াড়ির মধ্যে পুঁতছিল, এটা হচ্ছে এর মিনিং। তারপর দেখো অ্যাট ওয়ান্স, এই খবরটা পাওয়ার পরেই ফাদার অ্যান্ড হিজ ফ্রেন্ডস স্টার্টেড লুকিং ফর দ্য হিডেন ট্রিজার। দেখো এই খবরটা পাওয়ার পরেই বাবা এবং বাবার বন্ধুরা কি করলো? সঙ্গে সঙ্গে ছুট লাগালো যে আমাদের কি করতে হবে? এই হিডেন ট্রিজারটা খুঁজে বের করতে হবে। ট্রিজার মানে কি? ট্রিজার মানে কি? যে গুপ্ত ধন। হিডেন মানে কি? লুকায়িত, মানে যে গুপ্ত ধনটা লুকিয়ে রেখেছিল পাইরেটস গুলো, সেইগুলো কিন্তু আমাদের এখন খুঁজে বের করতে হবে। সেই খোঁজাখুঁজিতে কে লেগে পড়লো? কথকের বাবা এবং তার বন্ধুরা। এই নিউজটা কার কাছ থেকে পেলো? ভোলা গ্র্যান্ডপা। তাহলে ভোলা গ্র্যান্ডপা তার বাবা এবং বন্ধুদেরকে একটা বিশাল ধনসম্পত্তির খোঁজ দিল এবং সেটা নিউজটা পেয়েই তারা তোড় জোর করে সমস্ত কিছু নিয়ে লেগে পড়লো। দেখা যাক এরপরে কি হয়। দেখো এই যে সেই পাইরেটসদের পোতার দৃশ্যটা তোমাদের একটু ছবির মাধ্যমে দেখানোর চেষ্টা করেছি। ইভিনিং পাস্ট অন টু নাইট, বলছে খুঁজতে খুঁজতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। তারপর কি হচ্ছে? মুনলাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, বলছে আকাশের মাধ্যম দিয়ে এবার চাঁদের আলোটা পড়ছে, মানে পুরো সন্ধ্যা রাত হয়ে গেছে, চাঁদের আলো পড়তে শুরু করলো। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, বলছে শিয়ালের দল ডাকা শুরু করছে, মানে একটা গভীর, একটা আচ্ছন্ন পরিবেশের একটা গভীর মুনলাইট, সেখানে খুঁজছে, ট্রিজার খুঁজছে, এরকম একটা সিন ক্রিয়েট করবার চেষ্টা করছেন আমাদের মনোজ দাস স্যার। দেখো ইট ওয়াজ পাস্ট মিডনাইট, বলছে এইভাবেই রাত গড়িয়ে মধ্যরাত হয়ে গেল, মানে রাত 12টা বেজে গেল, কিন্তু তারা খোঁজা কিন্তু থামায়নি। এই সময়ে অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, যখন মধ্যরাত হলো, সবাই চারিদিকে খোঁজাখুঁজি করছে, তখন ভোলা গ্র্যান্ডপা কি বলে উঠলো? দেখো ভোলা গ্র্যান্ডপা বলে উঠলো, ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করে নেওয়া, কোনো কিছু স্বীকার করে না যায়। দেখুন যখন কোনো আসামি, দেখো মেইনলি কনফেসটা কখন ইউজ করা হয়?
যখন কোনো আসামি কোনো অপরাধ করে এবং পুলিশের কাছে সেটা স্বীকার করে নেয় সেটাকে কিন্তু আমরা কনফেস বলি। এবং যখন সত্যিটা, তার মানে কনফেস শব্দের অর্থ কি, যখন কেউ সত্যিটা স্বীকার করে নেয় সেটাকে কনফেস বলে। তাহলে ভোলা গ্র্যান্ডপা কনফেসড মানে স্বীকার করে নিল দ্যাট দেয়ার ওয়াজ নো রিয়েল ট্রেজার, বলছে কোনো আসল ধন সম্পত্তি নেই। দেখো বোঝো কাণ্ড, সারাদিন তারা খোঁজাখোঁজাই করছে, এখন ভোলা গ্র্যান্ডপা বলছে যে আসলে এটা তো কোনো ধন সম্পত্তি নেই, তার কারণ ইট ওয়াজ অল ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, বিকেল বেলায় খাওয়ার পরে ভাত ঘুমের সময় সে এই স্বপ্নটা দেখেছিল। তার মানে এটা কি ছিল, একটা স্বপ্ন, যে স্বপ্ন দেখে ভোলা গ্র্যান্ডপা তাদেরকে বলে দিয়েছে এরকম একটা স্বপ্ন, এরকম একটা পাইরেটস তারা এখানে রাখছিল ধনসম্পত্তি, সেইটা দেখে তারা খোঁজাও শুরু করেছিল। পরে গিয়ে বললে সব কিছুই না, এটা আমার স্বপ্ন ছিল। তো এইরকম হচ্ছে ভোলা গ্র্যান্ডপার আমাদের কীর্তি। দেখো একটা বিশাল একটা ফানি ব্যাপার হয়ে গেল, এই যে ভোলা গ্র্যান্ডপা এরকম স্লিপের সময় এরকম করছিল, স্বপ্ন দেখছিল কিসের, ধন সম্পত্তির। নেক্সট দেখো, ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার। দুটো অ্যাডভেঞ্চার কিন্তু আমরা মাই ডিয়ার স্টুডেন্ট অলরেডি কভার করে ফেললাম। ফার্স্ট অ্যাডভেঞ্চারে তার নাতিকে হারিয়ে ফেললো, সেকেন্ড অ্যাডভেঞ্চার নিজের স্বপ্নকে চালিয়ে দিল রিয়েলিটি বলে, বাস্তব বলে। তৃতীয় অ্যাডভেঞ্চারের দিকে চলো আমরা এগিয়ে যাওয়া যাক। ওয়ান্স ভোলা গ্র্যান্ডপা হ্যাড এ গ্রেট অ্যাডভেঞ্চার ইন দ্য সুন্দরবন। সুন্দরবন যেখানে সুন্দরী গাছের জন্য, বায়োডাইভার্সিটির জন্য বিখ্যাত, সেই সুন্দরবন আমাদের পশ্চিমবঙ্গের, সেই সুন্দরবনে একটা বিশাল অ্যাডভেঞ্চার করেছিল। ইন দোজ ডেজ রয়্যাল বেঙ্গল টাইগার্স freely roamed in the dense jungle of the Sundarbans। যে দিনের কথাগুলো বলা হচ্ছে, যে সময়ের কথাগুলো বলা হচ্ছে, সেই সময়ে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগাররা কিন্তু ঘোরাফেরা করত। তখন কিন্তু এতটা সিকিউরিটি ছিল না, তখন কিন্তু মানুষদের আর বাঘেদের যে এরিয়া সেখানে কাঁটাতারের বেড়া ছিল না, অনেক পুলিশের পেট্রোল ছিল না, সেইগুলো কিন্তু ছিল না। তখন কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার ঘুরে বেড়াতো এরকম রোম, এখানে সেখানে গ্রামের মধ্যেও চলে আসতো মাঝে মাঝে। People took care to move about only in groups, particularly after sundown। মানুষ তাই কি করতো, একসঙ্গে একা না বেরিয়ে একসঙ্গে অনেকজন বেরোতো, পার্টিকুলারলি বিশেষভাবে কখন, যখন সন্ধ্যা নেমে আসতো। বাঘের ভয় তো সবাই আছে, বাঘকে বাঘ আবার রয়্যাল বেঙ্গল টাইগারকে ভয় করে না এরকম কেউ আছে? তাই রয়্যাল বেঙ্গল টাইগারের ভয়ে সবাই সন্ধ্যার পরে আর কেউ একা একা বেরোতো না, সবাই কিন্তু ঝুন্ডে বেরোতো। বোঝা গেল? এবার দেখো, ওয়ান ইভিনিং, একদিন সন্ধ্যাবেলা, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য উইকলি মার্কেট। বলছে একদিন সন্ধ্যাবেলা, এরকম একদিন সন্ধ্যাবেলা ভোলা গ্র্যান্ডপা কি করেছে, একদিন সন্ধ্যাবেলা উইকলি মার্কেট থেকে ফিরছে, মানে সাপ্তাহিক যে বাজার হয় আমাদের, এখন তো বাজার প্রতিদিনই হয়, কিন্তু আগে কি হতো জানো তো, হাট বসতো। হাটে কি হতো, সপ্তাহে একদিন সমস্ত দোকান আসতো এবং বেচা কেনা হতো এবং চলে যেত। সেই উইকলি মার্কেট, এটাকে বলে উইকলি মার্কেট। সেই উইকলি মার্কেট থেকে ফিরছিলেন, কে ফিরছিলেন মাই ডিয়ার স্টুডেন্ট, ভোলা গ্র্যান্ডপা। সাডেনলি অ্যাট এ ডিস্টেন্স অ্যাবাউট 5 ইয়ার্স বিহাইন্ড হিম, হঠাৎ করে তার পেছনের 5 গজ দূরে হবে, 5 হাত দূরে হবে, সেই রকম একটা জায়গা থেকে কি পেলো, দেখো শোনো, দেখো কি পেলো, হি হিয়ার্ড দ্য গ্রল অফ এ বেঙ্গল টাইগার। গ্রল মানে কি, বাঘের বিভৎস একটা আওয়াজ পেলো। তাহলে যখন ফিরছিল সন্ধ্যাবেলা, তার 5 গজ দূরে মানে 5 হাত দূরে একটা বিভৎস আওয়াজ পেলো। আওয়াজটা কার, রয়্যাল বেঙ্গল টাইগার মানে বাঘের। এবার কি হয় দেখো, ভোলা গ্র্যান্ডপা টার্নড অ্যান্ড ফাউন্ড দ্য ব্রাইট গেজ অফ দ্য টাইগার অন হিজ ফেস। বলছে ভোলা গ্র্যান্ডপা ঘুরে দাঁড়ালো এবং দেখতে পেলো যে চকচক ঝলমলে চোখটা টাইগারের কার দিকে তাকিয়ে আছে, ভোলা গ্র্যান্ডপার দিকে তাকিয়ে আছে। দেখো এবার কি হয়, এগিয়ে যাওয়া যাক। ভোলা গ্র্যান্ডপা ইনস্ট্যান্টলি ক্লাইম্ব আপ এ নিয়ার বাই বানায়ান ট্রি। ভোলা গ্র্যান্ডপা কি করলো, সঙ্গে সঙ্গে ওটা দেখার সঙ্গে সঙ্গে বানায়ান ট্রিতে সঙ্গে সঙ্গে উঠে পড়লো। দেখো জীবন মৃত্যুর প্রশ্ন, সঙ্গে সঙ্গে মাথা কাজ করলো ভোলা গ্র্যান্ডপার, আর সঙ্গে সঙ্গে গাছে উঠে পড়লো। দ্য টাইগার রোয়ার্ড অ্যান্ড সার্কেল দ্য ট্রি অ্যাবাউট 100 টাইমস। কতবার, 100 বার। রোয়ার্ড গর্জন করে উঠলো, বাঘটা গর্জন করে উঠলো এবং গাছটার চারিদিকে 100 বার, অন্তত 100 বার ঘুরলো। এখান থেকে এমসিকিউ কোশ্চেন হতে পারে যে ভোলা গ্র্যান্ডপা কোন গাছে উঠেছিল মাই ডিয়ার স্টুডেন্ট, সবাই বলতে পারবো। বাঘটা কতবার প্রদক্ষিণ করেছিল গাছটাকে, 100 টাইমস। দেখো, দেন ইট সেটেল ডাউন আন্ডার এ বুশ। এত কষ্ট করে বাঘটা যখন ক্লান্ত হয়ে গেল, তখন বুশের নিচে, বুশ মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট, ঝোপঝাড়ের নিচে উইদাউট
টেকিং, এখানে টেকিং স্পেলিং মিস্টেক করে দিয়েছেন আমাদের ডিপিপি স্যার, টেকিং হবে এটা। টেকিং ইটস আইজ অফ হিম, বলছে তার দিকে চোখ না সরিয়ে একদম ঝোপঝাড়ে বসে রয়েছে বাঘটা, কিন্তু চোখটা পুরো কার দিকে? ভোলা গ্র্যান্ডপার দিকে। দেখ, উইথ নাইট ফল, এইভাবে রাত নেমে এলো। দ্য ফরেস্ট গ্রু ডার্ক অ্যান্ড সাইলেন্ট, বনটা কি হলো? যেখানে ছিল অন্ধকার হয়ে গেল, সেই বনটা ডার্ক এবং সাইলেন্ট। রাত যেই গড়িয়ে এলো সাইলেন্ট হয়ে গেল, মানে নিস্তব্ধ একটা পরিবেশের সৃষ্টি হলো। সেই নিস্তব্ধ পরিবেশে ভোলা গ্র্যান্ডপা কুড হিয়ার দ্য টাইগার বিটিং ইটস টেইল অন দ্য ড্রাই লিভস। সেই নিস্তব্ধ পরিবেশে ভোলা গ্র্যান্ডপা শুনতে পেলো, কি শুনতে পেলো? যে টাইগারের যে লেজটা শুকনো পাতার উপর পড়ছে, ঝোপঝাড়ের উপর পড়ছে, তার ফলে যে আওয়াজটা তৈরি হচ্ছে সেই আওয়াজটাও কিন্তু শোনা যাচ্ছে, কারণ চারিদিকে নিস্তব্ধ। ছোট থেকে ছোট আওয়াজও তখন শোনা যাচ্ছে। আর বুকের ধুকপুকানি সেটা তো ভোলা গ্র্যান্ডপারই হচ্ছে। এইভাবে কি হলো? আওয়ার্স পাস্ট, এইভাবে অনেক সময় কেটে গেল। তারপর দেখো, ডন ব্রোক উইথ দ্য কুইং অফ ডাভস, ঘুঘু পাখির কিচির মিচিরে বা কোলাহলে, কুইং অফ ডাভস মানে ঘুঘু পাখির ডাকে ভোর এলো। মানে এখানে ভোর হয়ে গেল, সন্ধ্যা, ঘুঘু পাখির ডাকে ভোলা গ্র্যান্ডপারও ঘুম দেখবে ভেঙে যাবে। ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, ঘুম ভাঙার পরে কি করলো? ভোলা গ্র্যান্ডপা কেম ডাউন, নিচে নেমে এলো, গাছ থেকে নিচে নেমে এলো, যেন কিছুই হয়নি, যেন রাতে কিছুই হয়নি সেরকম একটা ভাবে। দেয়ার ওয়াজ এ গ্রুপ অফ মেন অন এ মাউন্ট এ লিটিল অ্যাওয়ে, একটু দূরে যেই বেরিয়ে এলো, গাছ থেকে নেমে একটু দূরে হেঁটে হেঁটে গেল, সেখানে দেখলো একটা ঢিপির উপরে, মাউন্ট মানে কি মাই ডিয়ার স্টুডেন্ট? ঢিপি, ঢিপির উপরে কয়েকজন লোক দেখতে পেল। ভোলা গ্র্যান্ডপা ক্লাইম্বড the mound and requested the first man he saw for some water to drink, এবং মাউন্ট ঢিপিটা চলার পরে প্রথম যে মানুষটাকে দেখলো তার কাছে গিয়েই ভোলা গ্র্যান্ডপা বললো, আমাকে একটু জল খেতে দেবেন? জল খাবো আমি। দেখো দেখো তারপরে কি হয়, চলো এগিয়ে যাওয়া যাক। দ্য ম্যান হ্যাড সিন দ্য টাইগার ওয়েটিং, কিন্তু যেই ভোলা গ্র্যান্ডপার দিকে মানুষটা ফিরে তাকালো, যে জল খেতে চেয়েছে, এবার তার দিকে তাকালো, সে পিছন থেকে দেখতে পাচ্ছে টাইগারটাকে, বাঘটাকে দেখতে পাচ্ছে। হি ওয়াজ মাস্ট বিউইল্ডার্ড, সে একদম কনফিউজড হয়ে গেল, চমকে গেল, যে ভোলা গ্র্যান্ডপা কি করে ওই বাঘটাকে পেরিয়ে এলো। সে তাকে কোশ্চেন করছে, হোয়াট ইজ ইয়োর সিক্রেট দ্যাট ইউ সিম্পলি ওয়াক পাস্ট দ্য হাংরি বিস্ট অ্যান্ড ইট ডিড নাথিং। বলছে তোমার মধ্যে কি সিক্রেট আছে আমাকে বলো। বলছে তোমার মধ্যে কি এমন আছে যে তুমি ওই হাংরি বিস্টের সামনে দিয়ে হেঁটে হেঁটে চলে এলে এবং তোমাকে কিছুই করলো না, তোমাকে ছেড়ে দিল? কি আছে, তুমি কোনো ম্যাজিক ট্যাজিক জানো নাকি? এরকম একটা বললো। দেখো অ্যাকচুয়ালি মাই ডিয়ার স্টুডেন্ট, তোমরা বুঝতে পেরেছো যে এখানে কি হয়েছে? এখানে হয়েছে কি, ভোলা গ্র্যান্ডপা ভুলেই গেছে বাঘটার কথা। মানে দেখো, জীবন মরণের প্রশ্ন হলেও ভোলা গ্র্যান্ডপা এমন একজন মানুষ যে সে বাঘের কথাটা ভুলেই গেছেন এবং সোজা কিছুই হয়নি এমন ভাব করে ঢিপির কাছে চলে এসছে। এবার বাঘটা তো ঘুমিয়ে রয়েছে, বাঘ তো বুঝতে পারেনি, তাই সে প্রাণে বেঁচে গেল। এবং মানুষটা আশ্চর্য হলো, যে ঢিপিতে কাজ করছিলেন, সে বললো, কি এমন তোমার ম্যাজিক্যাল পাওয়ার আছে যে বাঘ তোমাকে ছেড়ে দিল, খেলো না, কিছু করলো না? সেটাই কিন্তু বলেছে। হি আস্কড দ্য ভোলা গ্র্যান্ডপা, সে সেটাই জিজ্ঞেস করলো ভোলা গ্র্যান্ডপাকে। দ্য টাইগার ওয়াজ স্ট্রেচিং ইটস লিম্বস অ্যান্ড ইয়ানিং, বলছে ঘুম থেকে জাস্ট উঠেছে, এরকম আলস্য কাটছে। কে আলস্য কাটছে? বাঘটা। এবং স্ট্রেচিং ইজ লিম্ব, হাত পা এরকম ছড়াই না আমরা ঘুম থেকে উঠে, হাত পা ছড়াই, একটু অনেকে ব্যায়ামও করো, তো বাঘ এরকম নিজেকে স্ট্রেচিং করছে, স্ট্রেচিং করার পরে ঘুম থেকে উঠছে, তো বুঝতেই পারেনি যে তার শিকার পাওয়ার পর হাওয়া হয়ে গেছে। এবার দেখো, দেন ভোলা গ্র্যান্ডপা রিমেম্বার দ্য টাইগার অ্যান্ড লুকড অ্যাট ইট, এবার ভোলা গ্র্যান্ডপার মনে পড়লো বাঘটার কথা। যেই মনে করিয়ে দিল, তারপরে তার মনে পড়লো এবং তার দিকে তাকালো। এবার দেখো তার দশাটা কি হয়। ভোলা গ্র্যান্ডপা অলমোস্ট লস্ট হিজ সেন্সেস ইন ফিয়ার, একদম মূর্ছা গিয়ে মানে পড়ে যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে ভোলা গ্র্যান্ডপার। মানে এখন ভাবছে যে কি এমন মহা বিপদের থেকে আমি বেঁচে এসেছি, মানে বোঝো, তাহলে এখনই মূর্ছা গিয়ে পড়ে যাবে সেরকম একটা অবস্থা কিন্তু তার হয়ে গেছে। হি র্যান ব্যাক হোম, তারপরে সে সঙ্গে সঙ্গে কি করলো, একদম বাড়িতে চলে গেল। তাহলে ভোলা গ্র্যান্ডপা এরকম একটা কীর্তি ঘটলো। ভোলা গ্র্যান্ডপার কতগুলো কীর্তি তাহলে আমরা জানলাম, তিনটে তো অলরেডি জেনে ফেললাম। দেখো এরপরে কি বলছে,
হাফ এ সেঞ্চুরি লেটার, এইভাবে অর্ধ সেঞ্চুরি মানে 50 বছর প্রায় কেটে গেছে। ভোলা গ্র্যান্ডপা লেফট আস ফর এভার অন মর্নিং অ্যাট দ্য এজ অফ 95। বলছে 95 বছরের বয়সে ভোলা গ্র্যান্ডপা 95 বছরে কোনো এক সকালে 95 বছরে তিনি মারা গেছেন। কে মারা গেছেন? ভোলা গ্র্যান্ডপা। কত বছর পরে? হাফ সেঞ্চুরি লেটার, 50 আজ থেকে 50 বছর পরে ভোলা গ্র্যান্ডপার 95 বছর যখন বয়স হয় তখন কিন্তু তিনি মারা গেছেন, আমাদের ছেড়ে সবাইকে চলে গেছেন। কি বলছে? হিজ 80-year-old ওয়াইফ, হিজ 80-year-old ওয়াইফ। এখানে একটা কোশ্চেন হয়, কত বছর বয়সে ভোলা গ্র্যান্ডপা মারা গেছেন? 95 ইয়ার্স এজ। আর তার স্ত্রীর বয়স তখন কত ছিল? 80 ইয়ার্স, মানে 80 বছর বয়স। বলছে হিজ 80-year-old ওয়াইফ ল্যামেন্টেড। মাই ডিয়ার স্টুডেন্ট, এটা লক্ষ্য করবে, ল্যামেন্টেড মানে কি? দুঃখ প্রকাশ করা, মাঝ ল্যামেন্টেড মাঝ। বলছে 80 বছরের বৃদ্ধা তখন অনেক দুঃখ পেয়ে বলছেন, শি সেইড উইথ এ সাই, তিনি একটা দীর্ঘ নিঃশ্বাস পড়লে বললেন, দ্য ওল্ড ম্যান মাস্ট হ্যাভ ফরগেটেন টু ব্রেথ। এখানে মজা করে তিনি বলছেন, কিন্তু তার মধ্যে একটা দুঃখ আছে, কিন্তু একটা সার্কাজমও আছে। বলছে বৃদ্ধ মানুষটা বোধহয় নিঃশ্বাস নিতেই ভুলে গেছেন, নিঃশ্বাস নিতে ভুলে গেছিলেন তাই মারা গেছেন। মানুষ তো নিঃশ্বাস না নিলে বাঁচেন না, বা যে কোনো মানুষ নিঃশ্বাস না নিলে বাঁচতে পারে, তাই তিনি এত ভুলে যেতেন জিনিসপত্র। তার ওয়াইফ দুঃখ করে বলছেন, হে আমার স্বামী মনে হয় নিঃশ্বাস নিতেই ভুলে গেছে, তাই আজকে তিনি মারা গেছেন। এটাই ছিল আমাদের ভোলা গ্র্যান্ডপার টেল। এবার এইখান থেকে তোমরা বাংলা মিনিংটা ধরে ধরে তোমাদের বোঝালাম, তোমরা নিশ্চয়ই ক্লিয়ার। এবার এখানে যে সমস্ত কঠিন ওয়ার্ডগুলো তোমাদের থ্রু থ্রু করে বলে গেলাম, সেটা হয়তো তোমরা কেউ নোট ডাউন করেছো। যদি কেউ নোট ডাউন না করে থাকো কোনো প্রবলেম নেই, আমি তোমাদের জন্য সমস্ত কিছু অ্যারেঞ্জ করেছি। দেখো, বোকাল ট্রি মানে বকুল গাছ, ওভারশ্যাডোড মানে ছায়াবৃত করা, বলেছিলাম ওভারশ্যাডোড। ফগি মানে কুয়াশাচ্ছন্ন, গ্রিপিং মানে ধরে থাকা। কখন ইউজ করা হয়েছিল বলো তো ধরে থাকা? হাতটা কে ধরেছিল? ভোলা গ্র্যান্ডপা তার নাতির হাত ধরেছিল। পাইরেটস মানে জলদস্যু, সেই স্বপ্নটা যে স্বপ্ন দেখেছিল জলদস্যুদের। স্লিপড আউট মানে ফসকে গেল। বুরিং মানে পুঁতে রাখা, বারিং। স্যান্ডিউস মানে বালিয়াড়ি। ট্রিজার মানে গুপ্তধন। সমস্ত কিন্তু ইম্পর্টেন্ট ওয়ার্ড, যেগুলোর মানে হয়তো তোমাদের আটকে যেতে পারে। তারপরে দেখো, হাউলিং মানে জোরে চিৎকার করা। কনফেসড মানে স্বীকার করা। ইনস্ট্যান্টলি মানে সঙ্গে সঙ্গে। বুশ মানে ঝোপঝাড়। ডাব মানে ঘুঘু পাখি। মাউন্ড মানে ঢিপি। বিউইল্ডার্ড যেটা ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এই শব্দটা ভালো করে খেয়াল করবে। বিউইল্ডার্ড মানে কনফিউজড হওয়া বা হতভম্ব হওয়া। স্ট্রেচিং, বাঘটা স্ট্রেচিং করছিল মনে আছে ঘুম থেকে উঠে। স্ট্রেচিং মানে প্রসারিত করা জিনিস, এরকম করে প্রসারিত করা। আচ্ছা, ইয়ানিং মানে হাই তোলা বললাম তোমাদের। আর ল্যামেন্টেড, কে ল্যামেন্ট করছিল বলো তো মাই ডিয়ার স্টুডেন্ট? ভোলা গ্র্যান্ডপার ওয়াইফ ল্যামেন্ট করছিল। ল্যামেন্ট মানে কি? দুঃখ করা। তাহলে সমস্ত কঠিন ওয়ার্ডের মিনিংগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এবার শুধু ওয়ার্ড পড়লে স্যার, ওয়ার্ড তো বুঝলাম আর টেক্সটের মিনিংও বুঝলাম, কিন্তু কতটা কি বুঝতে পেরেছি সেটা কখন জানতে পারবো আমরা? যখন আমরা কোশ্চেন আনসার প্র্যাকটিস করব। আর কোশ্চেন আনসার প্র্যাকটিস করলেই আমাদের কিন্তু স্কিলটা, পরীক্ষার জন্য যে স্কিল, সেই স্কিলটা ডেভেলপ হবে। তাই আমরা কয়েকটা কোশ্চেন আনসারও তোমাদের জন্য রেখেছি। বলো তো অ্যান্সার আমার আগে কিন্তু তোমাদের করতে হবে। হ্যাঁ, ইন দ্য বোকাল ট্রি দেয়ার লিভ। বলছে বকুল গাছে কারা বাস করতো বলো তো? প্রথমেই ছিল একদম, মনে করো বকুল গাছে কতগুলো মানকিস ছিল, বাদরেরা বসবাস করতো, মনে আছে? আর তাদের জন্য কোনো প্রবলেমও ছিল না ভোলা গ্র্যান্ডপার। তাহলে ফার্স্টের আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। সেকেন্ড, অন দ্য ওয়ে ব্যাক দ্য ফেস্টিভ্যাল, অন দ্য ওয়ে ব্যাক দ্য ফেস্টিভ্যাল ভোলা গ্র্যান্ডপা টাইটলি হেল্ড অন দ্য টু ফিঙ্গার্স অফ। বলছে ফেস্টিভ্যাল থেকে ফেরার পথে ভোলা গ্র্যান্ডপা কার দুটো আঙুল ধরেছিল? কার ছিল বলো তো অপশন থেকে? সন, কাজিন, গ্র্যান্ডসন, নেফিউ। ভেরি গুড, তোমরা সবাই আনসারটা নিশ্চয়ই করতে পারছো। গ্র্যান্ডসন তার বড় নাতির হাত ধরে ছিল। অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট আনসার মাই ডিয়ার স্টুডেন্ট। কোশ্চেন নাম্বার 3, এটার আনসার তোমরা বলো তো? আমার আগেই তুমি করতে পারতে। দেখো, এ গ্যাং অফ পাইরেটস ওয়ার বারিং এ। বলছে একটা দল, গ্যাং অফ পাইরেটস, জলদস্যুরা কি পুঁতে রাখছিল বলো তো?
তোমাদের পড়ানোর সময় বলেছিলাম এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট, এক্সারসাইজ থাকবে। দেখো লার্জ বক্স নাকি স্মল বক্স, লার্জ ব্যাগ নাকি স্মল ব্যাগ। দেখো ব্যাগ তো নয়, ব্যাগগুলো নয়। এবার দেখো লার্জ বক্স ছিল না স্মল বক্স ছিল, মনে আছে বড় দেখে একটা ব্যাগ যেখানে খাজানা রাখছিল সেরকম পুচ্ছিল, তাহলে অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। দেখো এবার নেক্সট কোশ্চেন, ভোলা গ্র্যান্ডপা ওয়াজ রিটার্নিং ফ্রম দ্য, বলো তো ভোলা গ্র্যান্ডপা কোথা থেকে ফিরছিল? উইকলি মার্কেট, এক সপ্তাহের যে মার্কেট হয়, যে আমাদের যাকে হাট বলি, সেই উইকলি মার্কেট থেকে ফিরছিল। তাহলে কোন অপশনটা ঠিক হয়ে যাবে বলো? অপশন নাম্বার ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, উইকলি মার্কেট। দেখো আজকে লাস্ট কোশ্চেন তোমাদের জন্য, ভোলা গ্র্যান্ডপা ডায়েট অ্যাট দ্য এজ অফ, বলো তো ভোলা গ্র্যান্ডপা কত বছর বয়সে মারা গেছিলেন? 95, মনে আছে তো? আর তখন তার স্ত্রীর বয়স কত ছিল? ওয়াইফের বয়স কত ছিল? ওয়াইফের বয়স ছিল 80, মনে থাকবে তো? তাহলে অপশন নাম্বার কোনটা হবে বলো? বলো বি, অপশন নাম্বার বি, 95 ইজ দ্য কারেক্ট অ্যান্সার মাই ডিয়ার স্টুডেন্ট। আজকের ক্লাস বন্ধুরা, আমাদের ফার্স্ট ক্লাস ইয়াথার্থ ব্যাচের ফার্স্ট ক্লাস আমরা এটা কমপ্লিট করলাম। সেখানে কি কি করলাম? আমরা কোশ্চেন প্যাটার্ন আলোচনা করলাম, কিভাবে আমাদের পড়তে হবে, কোন কোন চ্যাপ্টার থেকে কেমন কেমন কোশ্চেন আসবে সেগুলো আমরা জানলাম। টেলস অফ ভোলা গ্র্যান্ডপাটা আমরা লাইন বাই লাইন করলাম এবং তারপর তার মিনিংগুলো করলাম এবং শেষে এক্সারসাইজও করলাম। আশা করি তোমাদের প্রত্যেকের এই ক্লাসটা পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই কমেন্ট করে আমাদের জানাবে। তোমাদের ভালো লাগুক খারাপ লাগুক যেটাই লাগুক, জেনুইন কমেন্ট করে জানাবে, তাহলে আমরা ভালো লাগবে এবং আমরা নিজেদেরকে ইমপ্রুভ করার জায়গা থাকবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। কিপ লাভিং অ্যান্ড কিপ ওয়াচিং PW বাংলা। থ্যাংক ইউ।